নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি অনির্বাণের অগ্নিবাণ। আজ একেবারে রাম রাজ্য থেকে, রাম রাজ্যে মন্দির নিয়ে অর্থাৎ আমরা তিনজন, আমি ময়ূখ রঞ্জন ঘোষ এবং স্বর্ণালী সরকার, আমরা তিন সিনিয়র এডিটর রিপাবলিক বাংলা থেকে চলে এসেছি আপনাদেরকে সেই রাম রাজ্যে মন্দির প্রতিষ্ঠার প্রতিটি ক্ষণ অনুভব করাতে। আর আজকে অনির্বাণের অগ্নিবাণ সেই রাম রাজ্যে মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাম রাজ্যের বদলে যাওয়ার কার্যত যা ছিল শুধুই রামের রাজ্য, সেই রামের রাজ্য অযোধ্যা কি ক্রমশ উত্তরপ্রদেশে গোটা রামের রাজ্য হতে চলেছে, নাকি উত্তরপ্রদেশের সীমানা ছাড়িয়ে গোটা দেশেই রাম রাজ্য হিসেবে নিজের রূপ নিতে চলেছে? এই 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 চর্চা নিয়ে, এই আলোচনা নিয়ে আসবো। এটা নিয়ে কোনো তর্ক নেই, কিন্তু অবশ্যই প্রত্যেকের নানান রকমের মত আছে, নানান রকমের দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু সে সমস্ত মত, সে সমস্ত দৃষ্টিভঙ্গি শোনার আগে আজ অযোধ্যায় নামার পর থেকে যেভাবে উত্তরপ্রদেশকে, অযোধ্যাকে, এখানকার মানুষকে, তাদের জীবনচর্যাকে বদলে যেতে দেখেছি এবং তারা তাদের নিজেদের মনের কথা যেভাবে বলেছেন, তারা যেভাবে বদলাতে দেখেছেন এই রামরাজ্যকে, এখনো পর্যন্ত দেখছেন বদলে চলেছে এই রামরাজ্য, সেটা নিয়ে আমার আজকে প্রথম প্রতিবেদন। যে প্রতিবেদনে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে দেশের সংস্কৃতি, রামের সংস্কৃতি আসলে ধর্মের নয়, আসলে দেশের সংস্কৃতি। একটি নির্দিষ্ট দেশের আবহমান কাল ধরে চলে আসা সংস্কৃতি। আর সেই সংস্কৃতিতে যখন মানুষ ফেরত যায়, তখন শুধু রামচন্দ্র 500 বছরের নির্বাসন থেকে ফেরত আসেন না, কোথাও যেন দেশ তার বহুদিন আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিকড়ের সন্ধান পায়। শিকড়ের সন্ধান পাওয়া সেই দেশ, সে অযোধ্যা, সে উত্তরপ্রদেশ, এবং যা ক্রমশ আপনার আমার সবার এই ভারতবর্ষের গোটা দেশ হয়ে ওঠার অপেক্ষায়, সেই রামরাজ্য এই মুহূর্তে ঠিক কেমন, সে রামরাজ্যের সাংস্কৃতিক পরিবর্তন আসলে কিভাবে এক অন্য যুগের সূচনা করছে। শুরুতে চোখ রাখবো সেই প্রতিবেদন, তারপর আসবো অনির্বাণের অগ্নিবাণে আজকের আলোচনায়। রাম ভারতের সংস্কৃতির রাম। বিদেশি বিমানবন্দরে, সে ইন্দোনেশিয়ার জাকার্তা হোক অথবা আঙ্কর ভাটের ধারে কাছে অন্য কোনো মিউজিয়াম, যারা এতদিন রামায়ণ, মহাভারত, দেওয়ালে ফ্রেস্কো দেখে শুধুমাত্র হাহুতাশ করেছেন যে নিজের দেশে কবে রামকে এমন মহিমায় দেখব, তাদের এবার অযোধ্যায় আসার সময় হয়ে গিয়েছে। রাম শুধু ঘরে ফিরছেন না, রামকে কেন্দ্র করে রামায়ণ, মহাভারত তথা ভারতের আদি সংস্কৃতি, তারও যেন একটা প্রত্যাবর্তন হচ্ছে। তার একটা বড় প্রমাণ এই গেটটা। এই তোরণ দিয়েই আপনাকে অযোধ্যায় প্রবেশ করতে হবে। আপনাকে রামায়ণ, মহাভারত, বিশেষ করে রামায়ণের ফ্রেস্কো দেখতে গেলে এখন আর বিমানবন্দরে যাওয়ার দরকার নেই। অযোধ্যার ফ্লাইওভারে আপনি দেখতে পাবেন 4 ভাইয়ের গুরুকুলের যাওয়ার ছবি। ওই যে ঋষি বশিষ্ঠর কাছে যাচ্ছেন। রামায়ণের আরো বিভিন্ন মুহূর্ত ঠিক এইভাবে চিত্রিত হচ্ছে অযোধ্যার ফ্লাইওভারের দেওয়ালে। ভাইয়া, আপ आने जाने में रास्ते पे आपको ऐसा तस्वीर, ऐसा पिक्चर दिख रहा है फ्लाईओवर के ऊपर, फ्लाईओवर के वॉल पे ऐसी राम की कथा बनी हुई है। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। ये सम्मान की बात है हर एक व्यक्ति की। और कुछ बदल रहा है अयोध्या? बहुत कुछ बदल गया है। অযোধ্যার আসল চালক, ভারতের জাতীয় জীবনের আসল চালক শ্রী রামচন্দ্র অযোধ্যায় শুধু ফিরছেন না, ভারতকে বদলে দিচ্ছেন। শ্রীরাম কি তবে শুধু তরুণেই, শুধু তরুণের হরধনু আর সূর্যের রথ না, অযোধ্যা জুড়ে শ্রীরাম ছড়িয়ে দিয়েছে। প্রত্যেকটি তরুণের থাম এইভাবে জয় শ্রীরামের নামে অঙ্কিত, অর্থাৎ রামের নামে জয়ধ্বনি দিতে দিতে এক একটি থাম পেরোতে পেরোতে, পায়ে হেঁটে অথবা গাড়িতে, আপনি দেখবেন প্রত্যেকটি থামের গায়ে জয় শ্রীরাম অর্থাৎ শ্রীরামের নামে জয়ধ্বনি দেওয়া। এই থামের বাইরে বা পাশেও যদি আপনি তাকাতে চান, তাহলে এমন একটা দেওয়ালের দিকে, একটা সাদামাটা দেওয়ালের দিকে তাকান। যারা বাংলার মাটিতে আছেন, যারা কলকাতা শহরে থাকেন বা কলকাতা থেকে একটু দূরে থাকেন, সারা বছর দেওয়ালে রাজনৈতিক স্লোগান অথবা বিজ্ঞাপনী বিবরণ দেখে থাকেন, তাদের কাছেও এটা একটা চোখ জুড়ানো বিষয়। বই কি আপনার শহরের দেওয়াল, সেখানে রামের কথা, রামায়ণের কথা। এই যে পাশে ছবিটি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে রাজা দশরথ যজ্ঞ করার পর, পুত্র কামনায় যখন তিনি যজ্ঞ করেছেন, তারপর তাকে সেই বিশেষ পায়েস দিয়ে যাচ্ছেন দেবতারা,
তার যজ্ঞে সন্তুষ্ট হয়ে? अरे बहुत बदल गया है अयोध्या। तो पहले तो कुछ था ही नहीं यहाँ, तो एकदम लेकिन अब पूरा लुक ही यहाँ का चेंज हो गया है अयोध्या का। राम राज्य बन गया जी 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 जी। সাহেবদের আপনি কি দেখাবেন? পাশ্চাত্যের মানুষকে কি দেখাবেন? বড় বড় হোটেল, পাশ্চাত্য সভ্যতা, ও তো তারা দেখেই অভ্যস্ত। তারা ভারতকে দেখতেই আসেন, ভারতকে খুঁজতেই আসেন। ভারতের সেই খোঁজে এসে তারা অযোধ্যায় এখন ভারতের আত্মাকে টের পাচ্ছে। তাই অযোধ্যা বদলেছে, রাম রাজ্য হচ্ছে বলছেন অযোধ্যার বাসিন্দারা। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা, অযোধ্যা। আজকে আমার সঙ্গে অনির্বাণের অগ্নিবাণে যারা রয়েছেন, এই বদলে যাওয়ার কথা, এই বদলে যাওয়ার খোঁজ, এই জাদুকাঠির কথা নিয়ে কথা বলতে, আলোচনা করতে, আপনাদের সঙ্গে মত বিনিময় করতে, তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন স্বামী দিব্যানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য। আমার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য, রামায়ণ ও রাম গবেষক এবং লেখক। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন জিষ্ণু বসু, ডক্টর জিষ্ণু বসু, গবেষক। আমি আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। শুরু করব একেবারে প্রথমে, আমি স্বামী দিব্যানন্দের কাছে যাব। মহারাজ, আপনি কয়েকদিন আগে এসে আমার কাছে ফিজির কথা বলছিলেন, আপনি ওয়েস্ট ইন্ডিজের কথা বলছিলেন, ত্রিনিদাদ টোবাগোর কথা বলছিলেন। আজ রাত্রিবেলা রাত 11টার সময় রামকথায় মানুষ সেসব জানতে পারবেন। ওখানকার মানুষ এখন রাম নামে কতটা মজে আছেন, এখনও রাম নামে কতটা মজে আছেন। কিন্তু আমি অযোধ্যায় এসে কিন্তু মহারাজ ভারতকে বলতে পারেন একবার পুনরাবিষ্কার করলাম আজকের অযোধ্যায়। বহুদিন আগে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী একটি বই লিখেছিলেন ভারতের ইতিহাসের কথা, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের ভারতকে মিলিয়ে তিনি লিখেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়া। হিন্দিতে আমরা দেখেছি, পরবর্তী সময় তা রীতিমতো ধারাবাহিক রূপে সম্প্রচারিত হয়েছে আমাদের জাতীয় টেলিভিশন চ্যানেলে, ভারত এক খোঁজ। আমার তো মনে হচ্ছে আমি এক নতুন খোঁজে বেরিয়ে পড়েছি মহারাজ। এই ভারতে রাম, রামায়ণ, মর্যাদা পুরুষোত্তম এবং তাকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি যে এত শিকড়ে ছিল, এত গভীরে ছিল, তা বোধহয় অযোধ্যায় না এলে জানাই হতো না, আজকের অযোধ্যায় না এলে জানা হতো না মহারাজ। ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসের পর তিনি অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন এবং প্রত্যাবর্তন করেছিলেন দীপাবলির দিন। সেদিন অযোধ্যার প্রতিটা রাস্তা সর্বত্রই আলোর রোশনাই জ্বালিয়ে সমস্ত অযোধ্যা নূতন সাজে সজ্জিত হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্র আগমন করছেন, পুষ্পক রথে আগমন করলেন ভগবান শ্রী রামচন্দ্র। সামনে দেখছেন হাজার হাজার মানুষের সমাগম। সামনে দাঁড়িয়ে আছেন গুরু বশিষ্ঠ, দাঁড়িয়ে আছেন মাতা কৌশল্যা, দাঁড়িয়ে আছেন মাতা সুমিত্রা। ভগবান রামচন্দ্র তাকাচ্ছেন চারিদিকে। এদিকে গুরু বশিষ্ঠ চিন্তা করছেন যে আমার শিষ্য, আমার শ্রী রামচন্দ্র আমাকে প্রণাম করে না কেন, তাকে আমি চুম্বনে তাকে আমি আশীর্বাদের মন্দাকিনী দ্বারা বইয়ে দেব। এদিকে মাতা কৌশল্যা 14 বছর পর তার সন্তানকে দেখছেন। তিনি চিন্তা করছেন রামচন্দ্র আমাকে প্রণাম করে না কেন, আমাকে প্রণাম করলে তাকে চুম্বনে সহগে সহগে তাকে আমি চর্চিত করব। কিন্তু রামচন্দ্র, এদিকে সুমিত্রা, মাতা সুমিত্রা, লক্ষণ জননী, তিনি গর্বিতা যে আমার সন্তান লক্ষণ তার দাদার সঙ্গে 14 বছর ব্যাপী ছায়ার মতো বিচরণ করেছেন এবং 14 বছর লক্ষণ কিছু খাননি এবং তিনি নিদ্রা যাননি, এমনকি নারীর মুখ পর্যন্ত দর্শন করেননি। সীতামাতা, তার বৌদি সীতামাতার মুখের দিকে তিনি তাকাননি। এবং এমনিতরভাবে লক্ষণ ভগবান শ্রী রামচন্দ্র চারিদিকে তাকিয়ে দেখছেন যে পেছনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি লজ্জায় মাথা তুলতে পারছেন না, মুখটা তার পাংশুবর্ণ হয়ে যাচ্ছে। তিনি মাতা কইকেয়ী। ভগবান শ্রী রামচন্দ্র সর্বপ্রথম গিয়ে কইকেয়ী মাতাকে প্রণাম করলেন। কইকেয়ী মাতা তাকে জড়িয়ে ধরেছেন ভগবান শ্রী রামচন্দ্রকে বক্ষ মাঝে এবং মনে মনে বলছেন, হে ভগবান, এ জীবনে আমি কত অন্যায় করেছি, আমার জন্যই ভগবান শ্রীরামচন্দ্রকে বনে যেতে হলো 14 বছরের জন্যে, আমার জন্য সীতাকে হরণ করে নিয়েছিল ওই দুষ্ট দুর্বৃত্ত দশানন রাবণ। হে ভগবান, তুমি আমি যেন পরবর্তী জন্মে আবার মাতা হয়ে জন্ম নিতে পারি এবং পরবর্তী জন্মে যেন
রামচন্দ্রকে আমি গর্বে ধারণ করতে পারি। এ জন্মে আমি কত কষ্ট দিয়েছি তাকে, পরবর্তী জন্মে তাকে আমি চুম্বনে চুম্বনে সহগে সহগে তাকে আমি চর্চিত করব। এই আবেদন করছেন, প্রার্থনা করছেন ভগবানের কাছে। এই প্রার্থনা পৌঁছে যাচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে। তিনি স্বয়ং ভগবান। ভগবান রামচন্দ্র বলছেন যে আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু তোমার স্তন দুগ্ধ, তোমার ওই স্তন সুধা আমি কোনদিন পান করব না। তাই আমরা দেখছি পরবর্তী জন্মে ভগবান রামচন্দ্র তিনি জন্মগ্রহণ করলেন কৃষ্ণরূপে। ওই কংস কারাগারে বন্দিনী মাতা দেবকী এবং বসুদেবের বক্ষ কক্ষ আলোকিত করে যখন ভগবান কৃষ্ণ জন্ম নিলেন, তিনি কাঁদেননি। ওই পিতা বসুদেব তাকে কোলে তুলে নিয়ে যমুনা নদী পেরিয়ে নন্দালয়ে রেখে এসেছিলেন, এবং তার পরিবর্তে নন্দর স্ত্রী তিনি এক কন্যা সন্তানকে প্রসব করেছিলেন, তাকে নিয়ে এসেছিলেন। এবং যখন কারাগারে রেখে দিলেন দেবকীর পাশে, তখন কান্না শুরু করলেন। এদিকে দুষ্ট দুর্বৃত্ত ওই কংস এসে তার পা দুটো ধরে যখন দেওয়ালের সঙ্গে আঘাত করতে গেছেন, তখন ছিটকে গিয়ে বলছে তোমার এ বধিবে যে গোকুলে বাড়িবেছে। এমনিতভাবে ভগবান শ্রী রামচন্দ্র তিনি অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু এবার আমরা যে সেদিন সমগ্র অযোধ্যা নগরী আনন্দ উদ্বেল হয়েছিল, 14 বছর পর ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যাতে প্রত্যাবর্তন করছেন। কিন্তু আজ 22শে জানুয়ারি ভগবান শ্রী রামচন্দ্রের সেই নূতন মন্দির তৈরি হয়েছে, এবং সেই ভব্য মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে এবং মহামহেন্দ্রক্ষণে অভিজিৎ মুহূর্তে, এবং সেটা 500 বছর পরে ভগবান শ্রী রামচন্দ্র প্রত্যাবর্তন করছেন অযোধ্যাতে। এটা সেদিন শুধু অযোধ্যাবাসী আনন্দে মশগুল হয়েছিলেন। আজ শুধু ভারতবাসী নয়, গোটা বিশ্বের বুকে যেখানে সনাতনী রয়েছেন তারা আনন্দ উদ্বেল, তাদের চোখে মুখে একটা আনন্দোচ্ছ্বাস। আজ একটা বড় আনন্দের দিন। আমরা অপেক্ষা করে আছি 22শে জানুয়ারি সেই মহামহেন্দ্রক্ষণ ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠিত, রামলালার মূর্তিতে সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই দিনের অপেক্ষাতে আমরা রয়েছি। একেবারেই আমি অধ্যাপক এবং গবেষক জিষ্ণু বসুর কাছে আসবো, ডক্টর জিষ্ণু বসু। কিন্তু তার আগে জিষ্ণুবাবু, আমি আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সঙ্গে যে অতিথিরা রয়েছেন স্টুডিওতে তারা এবং আমাদের সমস্ত দর্শকদের আরেকটা অন্য ছবি দেখাবো। এই যে আমি শুরুতেই বললাম না, এত শিকড়ে ছিল, এত গভীরে ছিল, বুঝিনি। এ কিন্তু নিতান্ত কথার কথা হিসেবে বলিনি জিষ্ণুবাবু। কেন বলছি, কতটা শিকড়ে, কতটা গভীরে, আর কতটা শিকড় থেকে বদলে যাচ্ছে তার প্রমাণ আজকে অযোধ্যার পথে ঘাটে পেলাম। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমি একটুও আমার রাজ্যের বা অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের খাটো করছি না। আজকের এই প্রবল প্রতিযোগিতামূলক আবহ, সেখানে নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা, মা বাবারা কখনো কখনো ক্লাস 6-7 থেকে নানান রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছেলে মেয়েদের ট্রেনিং নেওয়াতে শুরু করেন। তখন থেকে অ্যাপটিটিউড টেস্ট হয়ে যায়। রাজস্থানের একটি নির্দিষ্ট শহর আছে, ইদানিং করে তার বদনাম হয়ে গেছে আত্মহত্যার শহর বলে। সেখানে গিয়ে যতজন সফল হয়, অসফলের সংখ্যা তার থেকে অনেক বেশি। কিন্তু আমি ডক্টর রাম মনোহর লোহিয়ার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে, অযোধ্যার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখে বুঝতে পারছিলাম না সত্যি সত্যি এদেশে কোনো প্রতিযোগিতা আছে কিনা, কোনো কম্পিটিশন আছে কিনা। মানুষ পড়তে পড়তে ভালোবাসার টানে ওরা বলছেন যে তারা শ্রীরামচন্দ্রকে ভালোবেসে এসছেন, শ্রীরামচন্দ্র বাড়ি ফিরছেন তাই এসছেন। আমার যেন অন্য কোনো ভালোবাসার কথা মনে হচ্ছিল। আমি জিষ্ণুবাবু আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আপনার জন্য এবং আমাদের সমস্ত দর্শকদের জন্য যা নিজে চোখে দেখলাম একবার দেখাই। অযোধ্যার রাস্তা জুড়ে সব কি হচ্ছে বলুন তো? আমরা বাংলায় নববর্ষের সময় দেখেছি রাস্তা জুড়ে আলপনা দিচ্ছেন মানুষ, কিন্তু অযোধ্যাতে এরা কি করছে? ये क्या बन रहा है? रंगोली बन रही है। रंगोली बन रही है। क्यों बन रही है? ये राम जी के आने की खुशी में। डॉक्टर राम मनोहर लोहिया अवध यूनिवर्सिटी से। अच्छा, वहाँ से है आप लोग? जी, राम जी के आने की खुशी में हम लोग को सौभाग्य प्राप्त हुआ है। हर चीज की व्यवस्था हो गई है यहाँ पे, और यहाँ पे तो एयरपोर्ट भी बन गया जो कि अभी तक नहीं था। आप इनके शिक्षक हैं, ये अवध यूनिवर्सिटी के हैं बोल रहे हैं। ऐसा है कि हमारा जो है इस अयोध्या क्षेत्र में
डॉक्टर राम मनोहर लोहिया अवध विश्वविद्यालय अयोध्या के नाम से है। श्री राम जन्मभूमि प्राण प्रतिष्ठा के अवसर पर हमारी छात्र छात्राओं द्वारा कि आज तुलसी उद्यान से लेकर हनुमानगढ़ी तक का एक एरिया है, एक दूरी बनती है, कम से कम नहीं हमको लगता है कि 2.5-3 किलोमीटर तो दूरी होगी, 3 किलोमीटर। उस एक दूरी को हमारी बच्चियों ने देखते देखते में कवर कर दिया। हमने बच्चियों को एक असाइनमेंट के रूप में इसको दे दिया। जो हमारा नई एजुकेशन पॉलिसी के तहत जो है 15 और 25 नंबर का असाइनमेंट होता है, उसमें हमने 10 नंबर का असाइनमेंट दे दिया। শিলিগুড়িতে এরকম পুজো টুজোতে অনেকবার হয়, কিন্তু বহুত ছোট হয়। হ্যাঁ, তো বহুত ছোট এলাকাতে হয়। এইবার দেখতেছি গোটা অযোধ্যাতেই এসে রঙ্গোলিটা, যেটাকে আমরা বাংলায় অল্পনা বলি, এই অল্পনা হয়েই যাচ্ছে। আমাদের বোনেরা এই আমাদের বাংলাদেশে এরকমই হওয়া চাই এখন আগের থেকে। গোটা অযোধ্যা জুড়ে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তুলসী উদ্যান থেকে হনুমানগড়ি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা এইভাবে রঙ্গোলি দিয়ে সাজিয়ে ফেলছেন এখানকার ছাত্রছাত্রীরা। ভালোবেসে তো আসছেনই, ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়টা জানার পর নতুন শিক্ষানীতি, বাংলায় দিনরাত যার মুন্ডপাত চলে, সেই নতুন শিক্ষানীতিকে আশ্রয় করেই এরা করেছেন কি পরীক্ষায় অ্যাসাইনমেন্টের 10 নম্বর, 25-এর মধ্যে 10 নম্বর দিয়ে দিয়েছেন এর জন্য। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা, অযোধ্যা। ডক্টর জিষ্ণু বসু, আমি আপনার কাছে আসব। আমার মনে হয়েছে এটা শিকড় থেকে বদল। আপনার কি মনে হয়েছে, আপনার কি মনে হচ্ছে সাংস্কৃতিক বদলে যাওয়া, ছাত্রছাত্রীদের এই বদলে যাওয়া, ছাত্রছাত্রীদের সংস্কৃতির বদল, আমি সবটা মিলিয়ে আপনার কাছে শুনতে চাই জিষ্ণুবাবু। ভারতবর্ষকে রামের ভূমি, এটা ভারতবর্ষের ভেতরে এবং বাইরের সব মানুষই মনে করতেন। রোমারোলা স্বামী বিবেকানন্দের বিষয়ে বলেছিলেন যে শ্রীরামের ভূমি থেকে নিনাদিত শঙ্খ। তাই সারা পৃথিবীর পণ্ডিত মানুষেরা এই দেশটাকে ভগবান রামচন্দ্রের আদর্শ, শ্রীরামচন্দ্রের জীবন দর্শন, তার ত্যাগ তিতিক্ষা, তার প্রতীক হিসেবেই মনে করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার রামায়ণ এবং রামায়ণী কথার উল্লেখ করেছেন, তার কথা বলেছেন। তিনি দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথার ভূমিকা লিখেছিলেন, যতীন্দ্রমোহন বসুর সরল কীর্তিবাস বইয়ের ভূমিকা লিখেছিলেন। এই প্রত্যেকটা জায়গাতেই রবীন্দ্রনাথ বারবার করে বুঝিয়েছেন যে শ্রীরামচন্দ্রের জীবনের আদর্শ এবং ভারতবর্ষকে গড়ে তোলার যে পাঠ রামায়ণে আছে, সেইটা অবশ্যই সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন। তাই ভারতবর্ষের নবজাগরণের সময় সকলেই সেটা মনে করতেন যে দেশ যদি স্বাধীন হয় তাহলে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে, সকলেই, মানে আমি অনেক নাম বলতে পারি। তো সেটা হয়নি। তার পরবর্তী ক্ষেত্রে এতদিন পরে আবার নতুন করে ভারতের নবজাগরণ এর দিনে মনে হচ্ছে সত্যি এমন একটা সময় এসেছে যে আদর্শের কথা রবীন্দ্রনাথ ভেবেছিলেন, স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন এবং ভারতবর্ষের বাইরে থেকে রোমারোলারা দেখতে পেয়েছিলেন, আজকে ভারতবর্ষ সেই আদর্শের দিকে, সেই জীবনচর্যা, সেই গঠনের দিকে যাচ্ছে। এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই উৎসাহ, ছাত্রছাত্রীদের এই দেশের এই পরিবর্তনে অংশগ্রহণ খুব ভালো লাগছে। ডক্টর অমিত ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক অমিত ভট্টাচার্য। আমি অমিত বাবুর কাছে যাব। অমিত বাবু, দীর্ঘদিন আপনার অধ্যাপনার জীবনে একজন ছাত্র হিসেবে আপনাকেও খুব কাছ থেকে আমি দেখেছি। আপনাকেও বারবার ছাত্রদের এই প্রতিযোগিতামূলক মনোভাবের সামনে পড়তে হয়েছে। অনেক সময় আপনাকে খুবই উৎসাহিত দেখেছি, তাদেরকে প্রতিযোগিতার বাইরে আসল জগৎটা চেনানোর জন্য চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিছু কিছু সময় আপনাকে দেখে স্যার আমার একটু হতাশও মনে হয়েছে। আপনি যেন কিছুতেই বুঝতে পারছিলেন না বা পারতেন না নেট স্লেটের বাইরে ছাত্রছাত্রীরা কিছু বোঝে কিনা। অবধের এই ডক্টর রাম মনোহর লোহিয়ার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখে আপনার কি মনে হচ্ছে? স্যার, নেট এবং স্লেটের বাইরে একটা দুনিয়া আছে, যে দুনিয়াটা ছিল ভারতের, যেটা গুরুকুলের ভারত, সে দুনিয়ায় ভারত ফিরছে? না, খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। কথা হলো, বিশ্বেরে ভালোবাসা যায় স্বদেশের প্রথমে বাসিলে। আজকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমরা দূরদর্শনের মাধ্যমে আর বাংলার মাধ্যমে যে দেখছি, এ দেখে এত উজ্জীবিত হচ্ছি
আমার দীর্ঘ অধ্যাপনা জীবন অভিজ্ঞতার নিরিখে বলছি। তার কারণ হলো রামায়ণের যে মূল সুর সেটা হলো ভ্রাতৃত্ববোধ। এই যে বিদ্বেষ, ঈর্ষা, পারস্পরিক হিংসা, জিঘাংসা যা আমাদের একেবারে মজ্জায় প্রবেশ করেছে, সেখানে রামচন্দ্রের বচন যদি আমরা শুনি, যেখানে বলা হচ্ছে লক্ষ্মণ যখন অচৈতন্য হয়ে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বলছি যে আমার যুদ্ধে কাজ নেই, দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে চ বান্ধবা, তন্তু দেশং ন পশ্যামি যত্র ভ্রাতা সহোদর। আমি আর এই যুদ্ধ করব না, সীতা উদ্ধারেও দরকার নেই, আগে আমার ভাই। এই যে ভ্রাতৃত্ববোধ, মা ভ্রাতা ভ্রাতরং দীক্ষণ, কোনো ভাই যেন ভাইকে হিংসা না করে। এখানে ভাই মানে সহোদর ভাই নয়, কেবলমাত্র সারা ভারতবর্ষের আঙ্গিকে যদি চিন্তা করি, তাহলে ভারতবর্ষে এই ভ্রাতৃত্ববোধ, যা একটা রাজনৈতিক শিক্ষাও বটে, সেটা কিন্তু আনা অত্যন্ত জরুরি, যেটা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীরা পথ দেখাচ্ছেন। এবং আরও ভালো লাগছে সেই অমোঘ বচন শুনে যে যতদিন পৃথিবীতে নদী থাকবে, যতদিন পৃথিবীতে পর্বতমালা থাকবে, যতদিন পৃথিবীতে বনানী থাকবে, ততদিন শ্রীরামচন্দ্র থাকবেন। यावत स्थास्यन्ति गीरय सरितश्च महीतले तावत रामायणी कथा लोकेषु प्रचरिष्यति। আজকে বিশ্ববিদ্যালয়ের এই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা আমাদের নতুন আলোকবর্তিকা দেখাচ্ছেন, তাদের জন্য আমরা গর্ব অনুভব করছি। কুজন্তং রাম রামেতি মধুরং মধুরাক্ষরম আরুহ্য কবিতা শাখাং বন্দে বাল্মীকি কোকিলম। এই সুযোগে আর বাংলার মাধ্যমে আমরা দূরদর্শনের সমস্ত শত্রুবৃন্দকে আমরা রামচন্দ্রের জয়গানের সঙ্গে জানিয়ে দিই, যিনি তার স্রষ্টা স্বয়ং বাল্মীকি, তাকেও বন্দে বাল্মীকি কোকিলম, যিনি মধুর অনুষ্টুপ ছন্দে রামায়ণ কথা আমাদের উপহার দিয়েছেন। দীনেশচন্দ্র সেনের কথা জিষ্ণুবাবু বললেন, বারবার দীনেশচন্দ্র সেন মশাই রামায়ণী কথায় বলছেন, বাল্মীকি যে সুধার উৎস সৃষ্টি করিয়া গিয়াছেন, তাহার অফুরন্ত বিন্দুর জন্য ভারতবাসী আজ তৃষিত। কত যাত্রা, কত কাব্য, কত নাটক, কত কথকতা, কত অভিনয়ের ধারা অমৃতের ভাণ্ডের ন্যায় এই মহাসমুদ্র হইতে প্রবাহিত হইয়া সমস্ত দেশের রস উর্বরতা সম্পাদন করিতেছে। সুতরাং আমরা গর্বিত এবং আনন্দিত। তুলসীদাসজিকে স্মরণ করব, যিনি শুনিয়েছিলেন, जो राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। সুতরাং আসুন ভ্রাতৃত্বের নিগড় বন্ধনে, অবিচ্ছেদ্য বন্ধনে ভারতবাসী একত্রিত হন এবং কুজন্তং রাম রামেতি মধুরং মধুরাক্ষরম। কৃত্তিবাসের পংক্তি দিয়ে বলি, ভবসিন্ধু তরিবারে রাম নাম ভেলা। জয়তু। আমি ডক্টর ভট্টাচার্য, ডক্টর অমিত ভট্টাচার্য স্যার, আপনার কথা শুনতে শুনতে আরও আমার শোনবার ইচ্ছে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আপনাকে আমি পরবর্তী প্রশ্নটা করি, কিন্তু এই লোকটা আমি সংবরণ করছি। আমি আবার আপনার কাছে আমার অন্য প্রশ্ন নিয়ে আসবো, অন্য জিজ্ঞাসা নিয়ে আসবো। তার আগে আমি আর একটা ছবি দেখাই আপনাদেরকে, যে ছবিটা দেখিয়ে আমি রামায়ণ গবেষক, রাম গবেষক তার কাছে যাব, যিনি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করে ইতিমধ্যেই যে মানসবাবু মানস ভট্টাচার্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের, গোটা ভারতবর্ষের মানুষের কাছ থেকে অনেক শুভেচ্ছা, বড়দের কাছ থেকে অনেক আশীর্বাদ এবং ছোটদের কাছ থেকে অনেক অভিনন্দন বা সমবয়সীদের কাছ থেকে অনেক অভিনন্দন কুড়িয়েছেন। মানসবাবু, আমি আপনাকে এরপরে যে ছবিটা দেখাবো, সে ছবিটা এক কথায় ব্যাখ্যা করতে গেলে ওই আমাদের কবিদের কথাতেই আসতে হয়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু বিশ্বাসের কি কোনো দাম নেই? আগে আমি ছবিটা দেখাই, আগে আমি কথাগুলো শোনাই, তারপর বিশ্বাসে ভর করে কিভাবে মানুষ শুধুমাত্র গুরুবাক্যে বিশ্বাস করে
গঙ্গা পেরিয়ে যায়, এক গোয়ালিনী গঙ্গা পেরিয়ে যেতে পারেন, আর অপরজন গোয়ালিনীর কথা অবিশ্বাস করে প্রবল পণ্ডিত প্রবর মাঝগঙ্গায় ডুবে যেতে পারেন। এই কথা তো শ্রীরামকৃষ্ণের মুখেই শুনেছি আমরা, শ্রীরামকৃষ্ণ কথামৃতে। আজ যেন আমি তারই পুনরাভিনয় দেখলাম। অভিনয় নয়, শুধু এটুকুই যা তফাৎ, একেবারে জলজ্যান্ত জীবনে ঘটছে, জীবন্ত মানুষগুলো ঘটাচ্ছেন। কিভাবে ঘটাচ্ছেন আমি জানি না মানুষবাবু, তার কারণ অযোধ্যায় নামার পরেই আজকে আমাদের 3 জনের হাড়ে কাঁপুনি ধরে গিয়েছিল। তার মধ্যে এই মানুষগুলিকে দেখতে পেলাম, যারা আজ, কাল, গত পরশু, আগামীকাল, আগামী পরশু ঠিক একইভাবে আসছেন নয়াঘাটে, সরজিতে একটি ডুবকি দিচ্ছেন, জয় শ্রীরাম বলে হাঁটা দিচ্ছেন। তাঁদের কথা। নয়াঘাট, এখান থেকে দেখা যাচ্ছে সরাসরি সরজ নদী, যেখানটাতে এক কথিত আছে যে এক সময় রাজা দশরথ স্নান করতেন, শ্রীরামচন্দ্র স্নান করেছেন, যার তীরে শ্রীরামচন্দ্র তার শেষ দেহ বিসর্জন দিয়েছেন, এবং যে সরজ নদী অযোধ্যার ইতিহাসের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে, সেই সরজ নদী এবং তার নয়াঘাট চত্বরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সেখান থেকে এই একদিন যদি ডান দিকে ঘুরে যাই 180 ডিগ্রি প্রায় ঘুরে গেলে হচ্ছে হনুমানগড়ির দিকটা, এবং এই রাস্তাটা যেদিকে আমি দেখাচ্ছি, রজনীকে বলবো সাইনেজটা দেখাতে, একদিকে হনুমানগড়ি 1.5 কিলোমিটার, অন্যদিকে রাম জন্মভূমি ট্রাস্টের যে অফিস সেটাও খুবই কাছাকাছি যদি আমরা এই দিকটাতে ঘুরে যাই। এই হচ্ছে সেই রাস্তা। এবার আমি রজনীকে আরেকবার বলবো আমার দিকে আসতে, আমার সঙ্গে দুজন ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপ কাহা সে আ রহে হ্যাঁ? मैं अवध क्षेत्र की पवन धरा से विराजा हूँ। अवध क्षेत्र की मतलब यूपी से ही है? यूपी से हैदरगढ़। क्या पैदल चल के आए हैं? नहीं, पैदल नहीं चल के आया हूँ। अच्छा, यहीं के सेवा के रूप में आया हूँ बाबा के यहाँ। सेवा के रूप में जी। आप कब तक रहेंगे इधर? मैं आगामी 31 तारीख तक रहूंगा। 31 तारीख तक, मतलब 22 के दायरा घाटन में आप रहेंगे इधर? जी रहेंगे। आप कहाँ से आ रहे हैं? राजस्थान सालासर बालाजी से। राजस्थान से। कैसे आए हैं, पैदल आए हैं क्या? नहीं, बस से कल रवाना हुए थे, आज पहुँचे हैं, सरयू मैया के दर्शन किए और स्नान भी यहीं पे किए। आगामी पहुँचे क्या? हाँ, आज ही पहुँचे। तो श्री राम के तिलक लगा हुआ है? हाँ, लगा। हाँ, तो राम के नाम पे धनी हो जाएगा? नहीं, ये हमारा भाग्य नहीं, परम सौभाग्य है कि अयोध्या धाम में आने का हमारे को मौका मिला और मैया सरयू नदी के तट के ऊपर स्नान करने का भी मौका मिला। स्नान कर लिया? हाँ, कर लिया। ठंड तो बहुत है? हाँ, बहुत ज्यादा। तो इसमें स्नान करने में मजा कितना? और मजा तो आया पर ठंड बहुत लगी। आनंद ही आनंद है। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। এই হচ্ছে এখানকার আবহ। জয় শ্রীরাম অর্থাৎ শ্রীরামের নামে জয়ধ্বনি চলছে এখানে। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা। মানসবাবু, আমি আপনার কাছে আসবো। আমি এদের কথা বলছিলাম মানসবাবু, যারা এই অসম্ভব বিশ্বাসে আমাদের মতো মানুষের কাছে, শহুরে তথাকথিত শিক্ষিত যুক্তিবান মানুষের কাছে এই অসম্ভব বিশ্বাসে ভর করে দিনের পর দিন এগিয়ে চলেছেন। এই চলার কি কোনো দাম নেই মানসবাবু? আমরা একটা ডুবকি দেখছি, আমার খুব ইচ্ছে করছিল মানসবাবু, আমার উপায় নেই, আমাকে যেহেতু গোটা বাংলার মানুষকে এই কাভারেজটা দেখাতে হবে, আমার এদের প্রত্যেকের কাছ সঙ্গে চলতে চলতে দেখতে দেখতে আমার জানতে ইচ্ছে করছিল শুধু একটা ডুবকিতে বিশ্বাস তলিয়ে যাওয়ার নয়, আমার দৃঢ় বিশ্বাস মানসবাবু এদের ব্যক্তি জীবনে এটা কিভাবে বিশ্বাসকে সম্বল করে এগোচ্ছেন আমার দেখার খুব ইচ্ছা। আমি আজ সকালে কয়েকজনের দেখা পেয়েছি যারা 400 মাইল, 200 মাইল, 250 মাইল রাস্তা হেঁটে আসছেন তো আসছেন, কেউ অবশ্য সাইকেলেও আসছেন, ওই শুধুমাত্র একটি বিশ্বাসকে সম্বল করে। জাতি গঠনে, রাষ্ট্র গঠনে এই ব্যক্তিগত বিশ্বাসের কোনো দাম নেই। এ কি শুধুই অন্ধবিশ্বাস? ব্যক্তি মানুষের ধর্ম, ব্যক্তি মানুষের অধ্যাত্ম হতে পারে মানসবাবু? না, একেবারেই নয়। ব্যক্তি মানুষের যদি অতিরিক্ততা না থাকে, রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করি, তারপরে আমি অযোধ্যায় ঢুকছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ একটা বই লিখেছিলেন, দ্য সারপ্লাস অফ ম্যান। মানুষের মধ্যে যদি তার এই যৌনতা আর কামের চাহিদা আর খাবারের চাহিদা এর বাইরে যদি আর কিছু না থাকে, তাহলে সে মানুষই নয়। সুতরাং মানুষের মধ্যে এই বিশ্বাস, এই অতিরিক্ততাই একজন মানুষকে মানুষ করে তোলে। অনির্বাণদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি যে মাটিতে দাঁড়িয়ে আছো, যেখানে ঘোরাফেরা করছো, সেটা কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা প্রতীক। দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিশ্ব সভ্যতার পুনর্জাগরণ ঘটছে। শুধু একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে না, শুধু একটা শহর সাজানো হচ্ছে না,
মূলত বিশ্ব সভ্যতার পুনর্জাগরণ হচ্ছে। অযোধ্যা যে জায়গাটাতে তুমি দাঁড়িয়ে আছো তার প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে, ঠিক তারপরে বৌদ্ধ শাস্ত্রে অযোধ্যার উল্লেখ আছে এবং বুদ্ধদেব অযোধ্যা নগরীতে হেঁটে বেড়াতেন এই কারণে যে অযোধ্যাতে এত ভিড় হতো বৌদ্ধ জাতকের বর্ণনা অনুসারে যে তিনি সেখানে তার মত প্রচার করতে যেতেন। তুমি যে মাটিতে দাঁড়িয়ে আছো সেখানে জৈন ধর্মের বিশ্বাস অনুসারে 24 জন তীর্থঙ্করের মধ্যে 5 জন তীর্থঙ্করের জন্ম হয়েছিল এবং হনুমানগড়ির যে রাস্তাটা পারলে আমি বলবো অবশ্যই সেখান থেকে 2.5 কিলোমিটার দূরে দেখবে 8খানা বৌদ্ধ স্তূপ আছে। তার মানে শুধু রামের ভূমি নয়, এটা রাম রাজ্য। রাম রাজ্য মানে তার একটা সংজ্ঞা আছে, প্রহিষ্ট মুদিত হৃষ্ট লোক পুষ্ট তুষ্ট সুধার্মিক, তার মানে যেখানে লোকে আনন্দে থাকবে, খুশিতে থাকবে। আজকে যে ছবি রিপাবলিক বাংলার ক্যামেরায় ভেসে উঠছে সেটাই প্রকৃত রাম রাজ্য। তার সঙ্গে আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে অযোধ্যার রাম মন্দির গোটা পৃথিবীর সংস্কৃতিকে, সৃষ্টিশীল সংস্কৃতিকে একটা জায়গাতে এনে মেলাচ্ছে। আমরা কি ভাবতে পারছি ছত্তিশগড়ের চাল আর যোধপুরের ঘি এসে মিলছে অযোধ্যাতে? দক্ষিণ ভারতের মূর্তির সামনে জ্বালানো হবে গুজরাটের প্রদীপ, নেপালের গয়না মিলে যাবে পাকিস্তানের পোশাকের সঙ্গে। এটা ভাবা যেত একদিন। ইন্দোনেশিয়া থেকে আসছে নাচ গানের দল। এই যে বিশ্বজুড়ে যে ধ্বংসাত্মক সংস্কৃতি এতদিন আমরা দেখে এসেছি, ইনফ্যাক্ট আমরা দেখেছি, ধরো 2001-এ আফগানিস্তানের সবথেকে যেটা দামি বৌদ্ধ মূর্তি সেটাকে কামানের গোলা মেরে ধ্বংস করা হয়েছিল। 2016-তে ইরাকের নামরুদ বলে একটি শহরে পৃথিবীর সবথেকে দামি মিউজিয়াম সেটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে ধ্বংসাত্মক সভ্যতা চলছিল, আজকে অযোধ্যা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে যে রামরাজ্য মানে সৃষ্টির সংস্কৃতি, রামরাজ্য মানে প্রতিনিয়ত আনন্দের, এবং আমরা এক জায়গায় মিলিত হতে পারি। আর সেজন্যেই আজকে রাম নাম গাইছে দক্ষিণ ভারতের মেয়ে, উত্তর ভারতের মেয়ে, পশ্চিম ভারতের মেয়ে, গিয়ে মিলছে কিন্তু একটা বিন্দুতে। এটাই ভারতবর্ষ। এবং তুমি যে দিয়ে শুরুটা করেছিলে, আমরা শিকড়ে ফিরছি, একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এবং আমরা যেটা স্যার বলছিলেন যে আমরা এখানে বসেও একটা রোমাঞ্চ অনুভব করছি যে আমাদের সঙ্গে অযোধ্যা সংযুক্ত হয়ে আছে। এর থেকে আনন্দের দিন আর কিছু হতে পারে না। নয়া সভ্যতার জাগরণ ঘটছে, বিশ্ব সভ্যতা আবার সৃষ্টিশীল হয়ে উঠছে, এটাই আমাদের বড় পাওনা। মানসবাবু, আমি আপনার কথার সূত্র ধরে আমি আরেকবার জিষ্ণুবাবুর কাছে যাব। ডক্টর জিষ্ণু বসু, আমি আপনার কাছে এলাম মানসবাবুর কথার সূত্র ধরে, আমি দুটো কথার সূত্র ধরে এলাম। আবার সেই সংস্কৃতির কথা এলো, আবার শিকড়ে ফেরত যাওয়ার কথা এলো। আমি আরেকটা শিকড়ে ফেরার টান অনুভব করছি। আমি এই বিষয়টাতে খুব উচ্চকিত জিষ্ণুবাবু, আপনিও ব্যক্তিগতভাবে সেটা জানেন, এই বাংলায় অনেকেই জানেন, রাজনৈতিক দলমত নির্বিশেষে অনেক নেতানেত্রী জানেন। ফলে আমি আমার সেই উচ্চকিত অবস্থান কোথাও গোপন করব না। কিন্তু আমার মনে হচ্ছে এটা নেহাতি কি সমাপতন। আমার প্রশ্ন যে 24 তারিখ থেকে রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা খুলছে 23 তারিখ থেকে। এই যে ছত্তিশগড়ের চাল আর রাজস্থানের ঘির কথা বলছিলেন মানসবাবু, সিপাহী বিদ্রোহের পর ভারতীয় সৈন্যদের যারা ব্রিটিশের হয়ে যুদ্ধ করতেন তাদের কিচেন মানে তাদের রান্নাঘর আর এক করতে পারেনি ব্রিটিশরা। কাজটা করে দেখিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে আজাদ হিন্দ ফৌজে নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি ভারতের স্বাধীনতার পর যাকে রাজনৈতিক নির্বাসনে পাঠানো হয়েছিল সেই সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি। সেদিনই 500 বছরের সামাজিক রাজনৈতিক নির্বাসন থেকে নিজ ভূমিতে রামচন্দ্র ফেরার পর সাধারণ মানুষ তাকে দর্শন করতে আসতে পারবেন। আমরা কতটা আর কোথায় কোথায় শিকড়ে ফিরছি জিষ্ণুবাবু? একদমই তাই, কারণ স্বাধীন ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুকে মৃত হিসেবে জানতেন। মুখার্জি কমিশন বলেছেন যে যে সময়টা বলা হয় যে তাইহুকু বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন, তার 6 মাস আগে থেকে 6 মাস পরে পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। মুখার্জি কমিশনের রিপোর্টই প্রথমবার একটা যুক্তি নির্ভর
বিজ্ঞানসম্মতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে খোঁজা হয়েছিল। এবং বিগত 4-5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এক একটা সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যেদিন প্রথম ভারতবর্ষের বাইরে জাতীয় পতাকা তুলেছিলেন সেদিনকে পালন করা হচ্ছে, এবং রীতি ভেঙে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করে বক্তৃতা দিচ্ছেন। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আবার নতুন করে নেতাজি সুভাষচন্দ্র বসু যে মানুষটা জীবনের তার সব কিছু দেশের স্বাধীনতার জন্যে দিয়েছিলেন তাকে আবার নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন ভারত সরকার। সে হিসেবে 23 তারিখে খুলে দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি আরেকটা বিষয় বলবো, একটি আগে বিশ্বাসের কথা যেটা হচ্ছিল, শুধুমাত্র বিশ্বাস অবশ্যই পুরোটা বিষয়ের মধ্যে বিশ্বাস গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্বাস ছাড়াও যে যুক্তিবোধ এবং বিজ্ঞানের অংশটুকু আছে সেটাও কিন্তু আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। যে ডক্টর কে মোহাম্মদ, যিনি এএসআই-এর উত্তর ভারতের ডাইরেক্টর ছিলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, তিনি তার যে জীবনী গ্রন্থ মালায়ালাম ভাষায় লেখা আমি একজন ভারতীয়, তাতে বলেছেন যে 76 সাল থেকে যে গবেষণা হয়েছিল, যাতে প্রফেসর বিবি লাল তারা ওইখানে আর্কিওলজিক্যাল সার্ভে থেকে গবেষণা করেছিলেন, তখনই বোঝা গেছিল যে তার তলায় একটা মন্দির আছে। কিন্তু কিছু মানুষের রাজনৈতিক স্বার্থ, কিছু তথাকথিত পণ্ডিত মানুষের তাদের একটা রাজনৈতিক কুসংস্কার, তার জন্য সেই সময় আমি ডক্টর কে মোহাম্মদের আত্মজীবনী থেকেই বলছি যে তাদের জন্যই সেদিনকে সত্যটা সামনে আসেনি। 2003 সালে যখন কানাডার অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ওই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার দিয়ে মাটির নিচের ম্যাপিং করা হলো, তখন দেখা গেল যে নিচে একটা পরিষ্কার মন্দিরের আদল আছে। এটা শুধুমাত্র বিশ্বাস নয়, এটা যুক্তি, এটা বিজ্ঞান। তাই এই অংশটুকুও ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া অবশ্যই দরকার আমার মনে হয়। একেবারে আমি অধ্যাপক অমিত ভট্টাচার্যের কাছে আরেকবার আসব। স্যার, আপনার কাছে আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন। শ্রীরামচন্দ্রের এক পূর্বপুরুষ তো গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন বলে আমরা জানি, রাজা ভগীরথের কথা। তো আমার রামায়ণের একটি জায়গার কথা মনে পড়ছিল এই প্রসঙ্গে। গঙ্গাকে আনবার সময় রাস্তায় অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি ঘটনার কথা, গঙ্গা জল কতটা পবিত্র বর্ণনা করতে গিয়ে বা গঙ্গা জলে কী কী সূচি হয় বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন তুলসীদাস, বাল্মীকি লিখেছিলেন, পরে তুলসীদাস লিখেছিলেন কান্দার মুনির কথা। যে কান্দার মুনি দেবলোকে, মনুষ্যলোকে, এমনকি অসুরলোকে পর্যন্ত চূড়ান্ত নিন্দিত, যার জীবনের, যিনি মুনি নামে পরিচিত হয়েও যার জীবনের প্রতিটি ক্ষণ পাপে নিমজ্জিত, তার মৃত্যুর পর তার অস্থিভস্যের থেকে উঠে আসা দুটি হাড় নিয়ে দুটি কাকের মধ্যে মারামারি চলছে। হাড় এসে পড়ল গঙ্গা ঠিক যেখান দিয়ে প্রবাহিত হতে চাইছেন তেমন একটি জায়গায়, গঙ্গা উপর দিয়ে চলে গেলেন, কান্দার মুনি সোজা বৈকুণ্ঠ লোকে যাত্রা করলেন। যমালয় থেকে আসা যমদূতরা ফিরে গিয়ে নালিশ ঠুকলো যমের কাছে, যম গেলেন বিষ্ণুর কাছে, এ কেমন বিচার, এমন কান্দার যদি বৈকুণ্ঠ লোকে যায় তাহলে কি হবে? বিষ্ণু বললেন ওটা গঙ্গার এখতিয়ার, গঙ্গায় যা পড়েছে তা চিরশুদ্ধ, ওখানে আমি কিছু করতে পারবো না। আমার বারবার আজকে এই অযোধ্যায় আসার পর সরজু দেখে, নয়াঘাট দেখে, হনুমানগড়ির রাস্তা দেখে আসলে আমার কেন জানি না মনে হচ্ছিল অমিতবাবু, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি কিনা জানি না, কিন্তু গোটা ভারত ঘোরার পর স্বামীজি বলেছিলেন ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। আমার আজকে অযোধ্যায় পা রাখার পর মানুষের বিশ্বাস, আরতি, আকুতি, সমর্পণ দেখতে দেখতে মনে হচ্ছে গোটা ভারতের প্রতিটি ধূলিকণা শুধু আমার কাছে নয়, স্বামীজির কাছে নয়, বোধহয় গোটা ভারতবর্ষের কাছে পবিত্র হয়ে গিয়েছে, গঙ্গা জলের মতো। অমিতবাবু, অদ্বৈতবাদী আচার্য শঙ্কর তিনি পর্যন্ত গঙ্গা স্তোত্র লিখলেন এবং আমাদের শোনালেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌল বিহারিণী বিমলে মমমতি রাস্তাং তবপদ কমলে হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে দুরিকুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভব সাগর পারম তব জলম অমলং येन নিপিতম
পরমপদং খলু তেন গৃহীতম মাতোর গঙ্গে তৈ যো ভক্ত কিলতম দ্রষ্টুম নয়ম শক্ত। বৈকুণ্ঠ লোকে যাত্রার কথা শুনছিলাম, বরিষ্ঠ সাংবাদিক আমাদের শ্রীমান অনির্বাণের কাছে, ওর মতো আমিও আবেগতাড়িত হচ্ছিলাম। কি করে অদ্বৈতবাদ থেকে দ্বৈতবাদে আচার্য শঙ্কর অবতরণ করলেন। পুরো ভারতীয় সংস্কৃতি, ভারত আত্মা, সরজু, অযোধ্যায়, এই যে আজকে অযোধ্যায় যে সাংবাদিকরা রয়েছেন, অযোধ্যা যেখানে কোনো যোদ্ধা তার প্রতিপক্ষী নেই, সর্বে মানবাহা সর্বে রাজনৈতিক নেতারা বক্সন্তি, যে ভারতবর্ষে একটা নতুন চিন্তন, চিন্তা মন্থন। আমার সময় যেহেতু সীমিত হয়ে এসছে স্যার, আপনাকে আমার থামাতে হচ্ছে, আমাকে দর্শকদের কাছ থেকেও বিদায় নিতে হবে, কিন্তু তার আগে আমি আপনার কথা সূত্র ধরেই স্যার আর একটু এগিয়ে গিয়ে শুধু বলবো যে আপনি অদ্বৈতবাদ দ্বৈতবাদের কথা বলছিলেন, ভক্তি না থাকলে বোধহয় সত্যি কিছু হয় না। নাহলে ভগবান বুদ্ধ, যিনি ঈশ্বরের অস্তিত্বই নেই বলে ঘোষণা করেছিলেন, তার কাছেও এসে মানুষ যে সমর্পণ করত, তা কি জ্ঞান দেখে না গৌতম বুদ্ধকে দেখে ভক্তিতে আপ্লুত হয়ে? আজও এই তত্ত্বের এই দ্বন্দ্বের মীমাংসা হয়নি। আমি নুনের পুতুল স্যার, আমি সাগর মাপতে যাব না, তবে আমি কিছু মানুষকে আজ দেখলাম যারা, আমি ফুলেছিলাম পেটে খেলে পিঠে সয়, আমি দেখলাম পেটে খেলে শুধু পিঠে নয় চোখেও সয়, দু চোখে সইয়ে দিতে শ্রীরামচন্দ্রের মন্দিরকে আরেকটু কাছ থেকে দেখতে মানুষের হুড়োহুড়ি, খাওয়ার পরে যা মানুষ সাধারণত করেন না, মাটিতে শোন, অন্তত এলিয়ে পড়েন, এখানে দুদ্দার করে ছাদে উঠছেন। কিভাবে সেটা দেখেই আজকের মতো অনির্বাণের অগ্নিবাণ থেকে বিদায় নেব। আপনারা উপভোগ করুন অযোধ্যায় শ্রীরামের মন্দিরের একেবারে সন্নিকটে এক লঙ্গরখানারই ছবি, যা দেখলে আপনারও মনে হবে এখনই ছুটে চলে যান। শ্রীরামচন্দ্রের কাছে আপনি এসছেন দুপুরবেলা, আর খেতে পাবেন না, খালি পেটে ফিরে যাবেন হওয়ার নয়। অযোধ্যা জুড়ে চলছে এরকম অনেক অনেক লঙ্গরখানা। তেমন একটি লঙ্গরখানায় আমরা একটি শ্রীরামচন্দ্রের মন্দিরের, মানে যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের সবচেয়ে কাছাকাছি লঙ্গরখানা, দুপুরের খাবার বা ভোজন চলছে। অনেক মানুষ দেখতে পাচ্ছেন এভাবে একেবারে পাত পেরে বসে খাচ্ছেন আর শ্রীরামের জয়ধ্বনি দিচ্ছেন, গুণকীর্তন করছেন। তবে এই লঙ্গরখানার আরও একটি আকর্ষণ আছে, তার জন্য আমাদের দোতলায় যেতে হবে, মানে লঙ্গরখানার ছাদে। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক সেরকমই একটা ইচ্ছে করে আমরা এই নতুন উপায়ের সন্ধান পেয়েছি। শ্রীরামচন্দ্রের মন্দিরের সব থেকে কাছের যে লঙ্গরখানা, তার ছাদে ভাবে এই জায়গাটা আসলে একটা সেলফি স্পট তৈরি হয়ে গিয়েছে। यहीं से देख रहे हैं प्रभु का मंदिर दिख रहा है, तो हम लोग दर्शन यहीं से कर रहे हैं। श्री राम लगा काम बन गया, नीचे मध्याह्न भोजन हो गया। हाँ जी, भोजन हो गया। अब ऊपर से सेल्फी हो रहा है, সেলফি চলছে আমার বাঁ দিকে, আমার ডান দিকে, তার সঙ্গে সঙ্গে ছবি নেওয়া চলছে শ্রীরামচন্দ্রের মন্দিরের। এই হচ্ছে এই ভোজনালয়ের কাহিনী বা লঙ্গরখানার কাহিনী, যেখানে নিচে এলে আপনি পেট পুরে খেতে পাবেন আর উপরে এলে চোখ ভরে উদ্বোধনের আগে শ্রীরামচন্দ্রের মন্দির কেমন হচ্ছে, কতটা এগোলো, এই মুহূর্তে ঠিক কোন অবস্থা দাঁড়িয়ে আছে দেখতেও পাবেন। তাই এই লঙ্গরখানায় মানুষের ঢল এখন সব থেকে বেশি। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা।